বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে তোমরা তোমাদের প্রথম পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং প্রথম পর্ব পরীক্ষা তোমাদের সমাপ্ত হয়েছে। তো আমরা আজকে থেকে দ্বিতীয় পর্ব পরীক্ষার প্রস্তুতি নিব এবং ক্লাস কার্যক্রম ওভাবেই চালিয়ে নিব। তো আমাদের যে সিলেবাস আছে আমরা সেই সিলেবাসটা ইতিমধ্যেই শেষ করেছি। এখন আমরা রিভিশন কার্যক্রম চালাবো। তো আজকে আমরা ত্রিকোণমিতি অনুশীলনী 8.3 এই চ্যাপ্টারটি অনুশীলন করব এবং এই চ্যাপ্টারটি থেকে আরো বিস্তারিত ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা সবাই লেখা শুরু করে দাও যে আমরা আজকে করব হচ্ছে ত্রিকোণমিতি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে ত্রিকোণমিতি অনুশীলনী 8.3 এই চ্যাপ্টারটি আমরা পুনরায় আবার রিভিশন করছি। পৃষ্ঠা হচ্ছে 190 পৃষ্ঠা, তোমরা বের করো। পৃষ্ঠা 190। তো আমরা এখানে 6 নম্বর পর্যন্ত এমসিকিউ আছে, আমরা 7 নম্বর মান নির্ণয় থেকে শুরু করব। যে কোনো ত্রিকোণমিতিক রাশির এখানে মান নির্ণয় কিভাবে করতে হবে তার আগে আমাদের কিছু ধারণা নিতে হবে। তো এই ধারণাটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি আহ, শোনো এবং বোঝার চেষ্টা করো। তো আমরা দেখো, একটি সমতলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এক জোড়া সমান্তরাল সরল রেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে 4টি চতুর্ভাগ উৎপন্ন হয়। তোমরা জানো, একটি সমতলে এক জোড়া সরল রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলো। তো লম্বভাবে ছেদ করলে আমাদের 4টি অক্ষ তৈরি হয়, সরি, 4টি চতুর্ভাগ এখানে তৈরি হচ্ছে বা কোয়াড্র্যান্ট তৈরি হচ্ছে। এটাকে আমরা বলতে পারি এক্স অক্ষ, এক্স, এক্স প্রাইম বাম পাশে, এটা হচ্ছে ওয়াই, নিচেরটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এখানে আমাদের 4টি চতুর্ভাগ তৈরি হচ্ছে, যেমন এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তোমরা জানো। তো আমরা কি লিখলাম? আমরা বললাম যে একটি সমতলে এক জোড়া সরল রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলো, ছেদ করাতে 4টি চতুর্ভাগ তৈরি হলো। যথাক্রমে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা ধনাত্মক এবং ঋণাত্মক, সেটা আমাদেরকে জানতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবসময় মনে রাখবে যে প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত তাদের চিহ্নটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক, অল পজিটিভ অর্থাৎ তাদের চিহ্ন ধনাত্মক। সকল ত্রিকোণমিতিক অনুপাতের, আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে আমরা জানি, আমাদের রয়েছে সাইন অনুপাত, কোসাইন বা কজ অনুপাত, ট্যানজেন্ট বা ট্যান অনুপাত, কোট্যানজেন্ট বা কট অনুপাত, সেকেন্ড বা সেক অনুপাত, কোসেকেন্ড বা কোসেক অনুপাত। এই আমাদের যে 6টি অনুপাত রয়েছে, এই 6টি অনুপাতের প্রথম চতুর্ভাগে তাদের চিহ্নটা ধনাত্মক হবে। দ্বিতীয় চতুর্ভাগটা শুধুমাত্র সাইন অনুপাত, সাইন অনুপাত, এসআইএন, সাইন অনুপাত এবং কোসেক অনুপাত, এই দুটি অনুপাত দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? পজিটিভ হবে। এটা আমরা খেয়াল রাখবো। দ্বিতীয় চতুর্ভাগে সাইন অনুপাত এবং তার বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কোসেক অথবা কোসেকের বিপরীত হচ্ছে সাইন, তোমরা জানো। তো সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, এই দুটি অনুপাত দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। তার মানে 6টি অনুপাতের মধ্যে সাইন এবং কোসেক দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, বাকি 4টি অনুপাত দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। এবার তৃতীয় চতুর্ভাগে ট্যান অনুপাত এবং ট্যানের বিপরীত রাশি হচ্ছে কট, এই কট অনুপাত পজিটিভ।
তার মানে বাকি চারটি অনুপাত এখানে নেগেটিভ, আর এখানে চতুর্থ চতুর্ভাগে কজ অনুপাত এবং কজের বিপরীত হচ্ছে সেক অনুপাত পজিটিভ, বাকি চারটি অনুপাত এখানে নেগেটিভ। তার মানে আমরা শিক্ষার্থীরা বুঝতে পারলাম যে আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক অনুপাত তাদের চিহ্নটা ধনাত্মক হবে, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট অনুপাতের চিহ্ন ধনাত্মক হবে, চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক অনুপাতের চিহ্নটি ধনাত্মক হবে। এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। আমরা যদি এভাবে মনে রাখি যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এই লাইনটা যদি আমরা মনে রাখি যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো, খুব সহজে মনে রাখতে পারবো যে অল, অল মানে হচ্ছে সবাই, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। স্টুডেন্টস, স্টুডেন্টস এর এস দ্বারা আমরা মনে রাখতে পারবো দ্বিতীয় চতুর্ভাগে সাইন অনুপাত পজিটিভ, আর সাইন পজিটিভ হলে সাইনের বিপরীত কোসেকও পজিটিভ। টেক, টেকের টি দ্বারা আমরা মনে রাখতে পারবো যে ট্যান অনুপাত তৃতীয় চতুর্ভাগে পজিটিভ এবং ট্যানের বিপরীত হচ্ছে কট, কট অনুপাত পজিটিভ। তারপরে কেমিস্ট্রি, কেমিস্ট্রির সি দ্বারা আমরা মনে রাখতে পারবো যে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ আর কজের বিপরীত হচ্ছে সেক পজিটিভ। তার মানে আমরা কোন কোন চতুর্ভাগে কোন কোন অনুপাতগুলো পজিটিভ এবং নেগেটিভ সেটা আমরা জেনে ফেললাম। এবার আমরা যে জিনিসটা জানবো, শুধুমাত্র আমরা এখন জানবো কোন চতুর্ভাগে কোণের পরিমাণটা কত। যেমন এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তো প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে কোণের পরিমাপটা কত সেটা আমরা জেনে নেই। আমরা দেখলাম যে এটা যদি এখান থেকে ঘড়ির কাঁটা, আমরা জানি ঘড়ির কাঁটা বাম থেকে ডান দিকে ঘোরে। এখন যদি আমরা এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে কি হয়, এখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি, এই পর্যন্ত 90 ডিগ্রি, 90 ডিগ্রি অতিক্রম করে যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসি, তাহলে এটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা কোণ। দ্বিতীয় চতুর্ভাগটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের অনুপাত। আর প্রথম চতুর্ভাগটা, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের প্রথম চতুর্ভাগের কোণের মানটা হচ্ছে আমরা জানলাম 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের কোণের মান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোণের মান কত? স্বাভাবিকভাবেই 90 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এটা অক্ষটা যখন এটা দ্বিতীয় চতুর্ভাগের উপরে চলে আসবে, তখন এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে ত্রিকোণমিতিতে পাই দ্বারা প্রকাশ করা হয়। পাই মানে 180 ডিগ্রি। তার মানে যখন দ্বিতীয় চতুর্ভাগ অতিক্রম করে তৃতীয় চতুর্ভাগে আসবে, তখন এটা হবে 180 ডিগ্রি প্লাস থিটা। আর যখন সেটা দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে, তখন কিন্তু এটা হবে 180 মাইনাস থিটা। তার মানে এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস থিটা সংক্ষেপে। তার মানে আমরা বলতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে কোণের মানটা হচ্ছে পাই মাইনাস থিটা। তার মানে স্বাভাবিকভাবেই তাহলে তৃতীয় চতুর্ভাগে কোণের মানটা কত হবে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে যদি পাই মাইনাস থিটা হয়, তাহলে তৃতীয় চতুর্ভাগে কোণের মানটা হবে পাই প্লাস থিটা স্বাভাবিকভাবেই। অর্থাৎ 180 প্লাস থিটা হলে তৃতীয় চতুর্ভাগ হয়ে যাবে। তাহলে এইখান থেকে পুরোটা যখন ঘুরে এই পর্যন্ত আসবে, তখন একটা সার্কেল হবে। তো একটা সার্কেল যখন কমপ্লিট হবে, এখান থেকে এই পর্যন্ত 1 পাই, এখান থেকে এই পর্যন্ত আরো 1 পাই, অর্থাৎ 2 পাই। তাহলে এই 2 পাই, এই পর্যন্ত হচ্ছে 2 পাই, এটা অতিক্রম করে যখন প্রথম চতুর্ভাগে যাবে, তখন এটা 2 পাই প্লাস থিটা। তার মানে প্রথম চতুর্ভাগে কোণের আরেকটা মান পেলাম আমরা 2 পাই প্লাস থিটা। আর যখন এটা নিচের দিকে থাকবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগেই থাকবে, তখন এই কোণের মানটা হবে 2 পাই মাইনাস থিটা। এই আপাতত আমরা এই কোণগুলোর মান মনে রাখবো। যদি আমরা খুব সহজে মনে রাখতে পারি, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানও খুব সহজে আমরা বের করতে পারবো। কিভাবে আমরা মনে রাখবো? আমরা মনে রাখবো এভাবে, আমরা মুখস্থ করে ফেলবো যে প্রথম চতুর্ভাগ 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা 2 পাই প্লাস থিটা, অর্থাৎ জোর পাই, 2 পাই মানে হচ্ছে জোর পাই প্লাস থিটা প্রথম চতুর্ভাগ। এটা আমরা মুখস্থ করে ফেলবো। সমস্ত জোর পাই প্লাস থিটার অবস্থান প্রথম চতুর্ভাগে, জোর পাই মাইনাস থিটা তার অবস্থান চতুর্থ চতুর্ভাগে, বিজোড় পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে,
বিজোড় পাই প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগে। এটা আমরা মুখস্থ করে ফেললে আমরা খুব সহজে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমরা খুব দ্রুত বলে দিতে পারবো। আমি আবারও বলছি, তোমরা এই চারটি কোণের মান মুখস্থ করে ফেলবে। 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ, অথবা 2 পাই প্লাস থিটা প্রথম চতুর্ভাগ, পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ, পাই প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগ, 2 পাই মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগ। আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আরেকটু কথা এখানে অ্যাড করে দিলাম। সেটা হচ্ছে, মনে রাখবা জোড় পাই প্লাস থিটা, তোমাকে বললো 4 পাই প্লাস থিটা এর অবস্থান কোথায়, তুমি সাথে সাথে বলে দিতে পারবে এটা প্রথম চতুর্ভাগে, কারণ তুমি জানো। তাহলে নোট নাও শিক্ষার্থীরা, একটু নোট রাখবে যে জোড় পাই, সমস্ত জোড় পাই, পাই জোড় পাই, হ্যাঁ, প্লাস থিটা কোণ, এই সমস্ত জোড় পাই প্লাস থিটা, সেটা 4 পাই, 6 পাই, 8 পাই, সমস্ত জোড় পাই প্লাস থিটা এর অবস্থান প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে যে জোড় পাই প্লাস থিটা থাকলে, যেমন ধরো 10 পাই প্লাস থিটা, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত, ধরো সাইন 10 পাই প্লাস থিটা। এখন তোমাকে বলা হলো সাইন 10 পাই প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে অবস্থিত, তুমি জোড় পাই প্লাস থিটা দেখেই বলে দিতে পারবে সরাসরি এটা প্রথম চতুর্ভাগে। আর সমস্ত ধরো বিজোড় পাই, হ্যাঁ আরেকটা বলি, জোড় পাই মাইনাস থিটা, সমস্ত জোড় পাই অর্থাৎ পাই মাইনাস থিটা যদি থাকে, এর অবস্থান, কোনটা যদি এরকম আকারে থাকে যে জোড় পাই মাইনাস থিটা, অর্থাৎ 2 পাই মাইনাস থিটা, 4 পাই মাইনাস থিটা, 8 পাই মাইনাস থিটা, এর অবস্থানটা হবে চতুর্থ চতুর্ভাগে। অবস্থান চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। এরপরে বিজোড় পাই মাইনাস থিটা, তার অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। আর বিজোড় পাই প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগে। এটা মনে রাখবে যে এই যে বিজোড় পাই, একটা পাই, বিজোড় পাই প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগ, বিজোড় পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ। এভাবে তোমরা একটু নোটটা লিখে রাখতে পারো, এবং এটা যদি তোমাদের মনে থাকে তাহলে খুব সহজেই কোণের অবস্থানটা তোমরা বের করতে পারবে। মনে রাখবে শিক্ষার্থীরা, যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার জন্য আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে, 1 নম্বর কাজটা হবে যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে সেটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ অবস্থানটা তার খুঁজে বের করতে হবে, এটা কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ চতুর্ভাগে। অবস্থান খোঁজার পরে আমাদেরকে খুঁজতে হবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে অবস্থানটা হওয়ার পরে আমাদের দেখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতটা সেখানে ধনাত্মক না ঋণাত্মক, অর্থাৎ চিহ্নটা, চিহ্নের পরিবর্তন, অর্থাৎ চিহ্নটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা আমাদের দেখতে হবে। এজন্য চতুর্ভাগে অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের জন্য সেই ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনটা, এটা কোন চতুর্ভাগে আছে সেটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। তারপরে কি করতে হবে, চিহ্নর পরিবর্তন, চিহ্নটা কি সেই চতুর্ভাগে ধনাত্মক না ঋণাত্মক সেটা দেখতে হবে। এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে কিনা। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনটা নিয়ে আলোচনা করব, যে ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে। আর কখন কখন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে না, এই বিষয়টা আমরা নিয়ে এখন একটু আলোচনা করছি। তোমরা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো। এটা হলেই আমরা, আমাদের কাজ শেষ, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো। তো এখনকার টপিকটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন কখন হবে আর কখন হবে না, এটা আগে জানো। মনে রাখবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি যে কথা, পাই/2 একই কথা। 90 ডিগ্রি বা পাই/2 এর সাথে বিজোড় গুণিতক
বিজোড় গুণিতক থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে 90 ডিগ্রি অর্থাৎ π/2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে, যেমন ধরো এরকম আকারে থাকলো, যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো সাইন 3 ইন্টু π/2 প্লাস থিটা আছে, এরকম আকারে আছে। এখন দেখো এই যে যে π/2 তার সাথে আমাদের যে গুণিতকটা আছে 3 গুণিতক, এটা কি জোড় না বিজোড়? আমরা দেখলাম এটা বিজোড় গুণিতক। তাহলে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে সাইন অনুপাত আছে, এই সাইন অনুপাতটা কোসাইন অনুপাতে অর্থাৎ কজে পরিবর্তন হবে। তো আমরা সেটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্যই এই নোটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখব যে 90 ডিগ্রি আকারে যদি থাকে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোনটা 90 ডিগ্রি আকারে থাকলো, 90 ডিগ্রির সাথে জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে, আমরা সেটা দেখব। আমরা দেখলাম যে 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিতক আছে, তাহলে বিজোড় গুণিতক থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে কি হবে সেটা আমরা পরে দেখাচ্ছি। আমরা সাধারণভাবে জেনে নিলাম যে পরিবর্তন হবে। তার মানে বিজোড় গুণিতকে পরিবর্তন হবে, 90 ডিগ্রির সাথে জোড় গুণিতক থাকলে কোনো পরিবর্তন হবে না। তার মানে যদি এখানে 2 থাকতো, 4 থাকতো, 8 থাকতো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হতো না। আরেকটা নোট আমরা নিব, যে 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিতক থাকলে পরিবর্তন হবে, তার বিপরীত কি? জোড় গুণিতকে পরিবর্তন নাই। বিজোড় গুণিতকে পরিবর্তন, বিজোড় গুণিতকের পরিবর্তন, তার বিপরীতটা কি? জোড় গুণিতক। তাহলে জোড় গুণিতকে পরিবর্তন নাই, মনে রাখবে সবাই। পাই থাকলে কোনো পরিবর্তন হবে না। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি এখানে থাকতো পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস থিটা, কোনো পরিবর্তন হবে না। কারণ পাই, সেটা জোড় পাই থাকুক আর বিজোড় পাই থাকুক, পাই থাকলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। মনে রাখবে শিক্ষার্থীরা, জোড় পাই থাকুক আর বিজোড় পাই থাকুক, পায়ে কোনো পরিবর্তন নাই। সেটা সাইন 7 পাই প্লাস থিটা, নো পরিবর্তন, কোনো পরিবর্তন হবে না ত্রিকোণমিতিক অনুপাতের, পায়ে কোনো পরিবর্তন হবে না, জোড় পাই বিজোড় পাই যেটাই থাকুক না কেন। এই জন্য এটা একটু নোট হিসেবে রাখবে, পাই থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাতের পরিবর্তন হবে না। তাহলে আমরা দুটি নোট এখানে বুঝতে পারলাম, যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনটা কিভাবে হবে সেটা আমরা দেখব, আর কখন হবে। আগে আমরা শিখলাম কখন হবে, যখন 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা দেওয়া থাকবে সেটা যদি 90 ডিগ্রি অর্থাৎ π/2 আকারে থাকে, তার সাথে যদি আবার বিজোড় গুণিতক থাকে, আমরা একটি উদাহরণ তোমাদেরকে দেখিয়েছি যে π/2 এর সাথে বিজোড় গুণিতক আছে, তখন আমরা সিদ্ধান্ত নিব তার সাথে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি π/2 এর সাথে জোড় গুণিতক থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। এটা আমরা লিখিনি, আমি বলে দিচ্ছি, তোমরা নোট রাখবে। 2 নম্বর, পাই থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। যেমন ত্রিকোণমিতিক অনুপাত আছে, তার সাথে যে কোণটা সেটা পাই আকারে আছে, যেমন ধরো সাইন 10 পাই প্লাস থিটা, তো 10 পাই সেটা জোড় পাই প্লাস থিটা, জোড় পাই থাকুক অথবা বিজোড় পাই থাকুক, ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। কারো কোথাও সমস্যা থাকলে এই পর্যন্ত আমাকে বলতে পারো। আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তিত হয়ে কি হবে সেটা শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে কি হবে, অর্থাৎ সাইন অনুপাতটা পরিবর্তন হয়ে কোন অনুপাতে যাবে। তো আমরা লিখি পরিবর্তন, অনুপাতের পরিবর্তন। তো সবসময় মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, কোসাইন অনুযায়ী, কো ফাংশন অনুযায়ী পরিবর্তন হবে। যেমন সাইন
তার কোফাংশন কি? কোসাইন অর্থাৎ কস। তাহলে সাইন থিটাটা পরিবর্তন হয়ে কস থিটায় যাবে, আবার কস থিটাটা পরিবর্তিত হয়ে সাইন থিটায় আসবে। তাহলে আমরা দুই দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম যে সাইন থিটা পরিবর্তন হয়ে কজে, কস থিটা পরিবর্তন হয়ে সাইন থিটায় আসবে। তার মানে পরিবর্তনটা কি হবে? কোফাংশন অনুযায়ী হবে। সাইনের কোফাংশন কোসাইন, আবার কোসাইনের কোফাংশন সাইন। একবার কো, সাইনের সাথে কো লাগাই দিলে কোসাইন, তাহলে কস। আবার কোসাইন থেকে কো উঠাই দিলে সাইন, অর্থাৎ সাইনটা পরিবর্তন হয়ে কজ, কসটা পরিবর্তন হয়ে সাইনে আসবে, সাইন অনুপাতে আসবে। আবার ধরো ট্যানজেন্ট অর্থাৎ ট্যান, তার সাথে আমরা একটা থিটা লাগাই দিলাম, ট্যান থিটা পরিবর্তিত হয়ে কট থিটায় আসবে, আবার কট থিটাটা পরিবর্তন হয়ে ট্যানে আসবে, মনে রাখবে। 3 নম্বর সেক থিটা পরিবর্তন হয়ে কোসেক থিটা, কো ফাংশন অনুযায়ী, বারবার আমি বলছি মনে রাখবে। সেক, তার সেকেন্ড, তার কো ফাংশন কি? কো সেকেন্ড। আবার কো উঠায় দাও, সেক, এখান থেকে কো উঠায় দিলে সেক। তাহলে সেক থিটা পরিবর্তিত হয়ে কোসেক থিটা, কোসেক থিটা পরিবর্তিত হয়ে সেক থিটা, ট্যান থিটা পরিবর্তিত হয়ে কট থিটা, কট থিটা পরিবর্তিত হয়ে ট্যান থিটায় আসবে। সাইন থিটা পরিবর্তিত হয়ে কস থিটা, কস থিটায় পরিবর্তিত হয়ে সাইন থিটা আসবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা দেখিয়ে দিলাম, এবং কোন চতুর্ভাগে কোণের পরিমাণ কত সেটা আমরা বললাম। কখন ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, কখন হবে না সেটা আমরা বললাম। এবার আমরা একটা সিকোয়েন্স তোমাদেরকে দিয়ে দিব যে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তনের জন্য কোন কোন বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি এই অনুযায়ী যদি আমি কাজ করি, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের আমি মান খুব সহজেই বের করতে পারবো। মনে রাখবে সিকোয়েন্সটা, প্রথমে 1 নম্বর কাজ, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা দেয়া থাকবে এই কোণের অবস্থানটা প্রথমে আমাকে বের করতে হবে। অর্থাৎ প্রথমে হচ্ছে কোণের অবস্থান নির্ণয় করতে হবে। কোণের অবস্থান অর্থাৎ সেটা কোন চতুর্ভাগে, অবস্থান বলতে আমি বোঝাচ্ছি কোন চতুর্ভাগে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 2 নম্বর সিকোয়েন্সটা আমাকে যেটা চিন্তা করতে হবে, অবস্থান বের করার পরে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা কি, ধনাত্মক নাকি ঋণাত্মক, চিহ্ন ধনাত্মক না ঋণাত্মক, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে কি হবে না, চিহ্নের পরিবর্তন, চিহ্নটা কি ধনাত্মক না ঋণাত্মক, চিহ্নের পরিবর্তনটা কি সেটা আমাদের দেখতে হবে। 1 নম্বর কোণের অবস্থান, যেই ত্রিকোণমিতিক অনুপাতটার মান বের করতে হবে তা সে কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আগে খুঁজে বের করতে হবে, তারপরে সেই আহ, ভাগে, সেই চতুর্ভাগের চিহ্নটা কি ধনাত্মক না ঋণাত্মক, অর্থাৎ চিহ্নের পরিবর্তনটা। তারপরে আমাদেরকে দেখতে হবে, চিহ্নের পরিবর্তনের পরে দেখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন, অর্থাৎ আগে চিহ্ন তারপরে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন করে চিহ্নের পরিবর্তন করা যাবে না, আগে চিহ্নের পরিবর্তন করে ফেলবো, তারপর আমাকে সর্বশেষ করতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন, এই সিকোয়েন্সটা যদি আমি লক্ষ্য করি বা মনে রাখি, তাহলে আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজেই আমরা বের করতে পারবো। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি অঙ্ক করি, যে অঙ্কটি আমি খুব সহজেই 7-এর ক নম্বর অঙ্কটি মান বের করতে হবে, এই অঙ্কটি আমরা এখন সমাধান করি। সাইন 7 পাই আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, ত্রিকোণমিতিক অনুপাতটাকে আমি দুটি ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাবে প্রকাশ করতে পারি। এক, এন পাই প্লাস মাইনাস থিটা, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেই কোণটা থাকবে সেই কোণটাকে আমি দুটি ভাবে প্রকাশ করতে পারি। একবার পাই দিয়ে প্রকাশ করতে পারি, এন পাই প্লাস মাইনাস থিটা, অর্থাৎ এন পাই, এনটা ওয়ান, এন এর মান 1 2 3 4 5 6 ইত্যাদি যা খুশি হতে পারে। 2 পাই প্লাস থিটা হতে পারে, 2 পাই মাইনাস থিটা, 3 পাই প্লাস থিটা, 3 পাই মাইনাস থিটা, অর্থাৎ কোণটাকে এভাবে প্রকাশ করতে পারে।
অথবা আরেকভাবে প্রকাশ করতে পারি n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা থাকবে সেই কোণটাকে আমি এই পাই বাই টু দিয়েও প্রকাশ করতে পারি, পাই দিয়েও প্রকাশ করতে পারি, এটা তোমার ইচ্ছা। তবে পাই দিয়ে করলে খুব সহজে হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। তো আসো আমরা সাইন 7 পাই এর ত্রিকোণমিতিক অনুপাতের মানটা আমরা বের করি। তো এটা এন পাই আছে, অর্থাৎ 1 নম্বরের আকারে আছে এন পাই, এন এর মান হচ্ছে 7 পাই। এখন তার সাথে হয় একটা প্লাসের থিটা লাগবে, কারণ কোণের অবস্থানটা বের করতে গেলে আমার থিটাটা লাগবে। যেমন 90 ডিগ্রি মাইনাস থিটা যখন থাকবে তখন আমি বুঝতে পারবো এটা প্রথম চতুর্ভাগে, বা পায়ের সাথে যখন মাইনাস থিটা থাকবে, পাই মাইনাস থিটা, তখন আমি বুঝতে পারবো এটা দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে থিটাটা খুবই প্রয়োজন, শুধু এন পাই দিয়ে অবস্থান বের করা যাবে না। এই কারণে এন পাই এর সাথে কি আছে, প্লাস মাইনাস থিটা, অর্থাৎ প্লাস থিটা অথবা মাইনাস থিটা। তো আমাদের এখানে শুধু সাইন 7 পাই অর্থাৎ এন পাই আছে, তার সাথে প্লাসের থিটাও নেই, মাইনাসের থিটাও নেই। তো আমি একটা কাজ করি, এটাকে আমি তো এভাবে প্রকাশ করে লিখি যে সাইন 7 পাই প্লাস থিটা, থিটার পরিবর্তে থিটাটাকে আমি 0 ডিগ্রি ধরে নেই, 0। তো 7 পাই এর সাথে 0 যদি আমি যোগ করি তাহলে 7 পাই মানের পরিবর্তন কিন্তু হয়নি। তার মানে সাইন 7 পাই প্লাস 0 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 7 পাই, ঠিকই আছে। তো এখন আমি যে কাজটা করব, 7 পাই প্লাস থিটা পেয়ে গেলাম আমি। এখন আমি সিকোয়েন্স অনুযায়ী প্রথম কাজটা হচ্ছে কোণের অবস্থান, এই কোণটা কোন চতুর্ভাগে আছে এটা আমি খুঁজে বের করতে পারবো একেবারে এক নিমেষে। এটা কি আছে, বিজোড় পাই আছে, 7 পাই মানে বিজোড় পাই। তো বিজোড় পাই প্লাস থিটা, সমস্ত বিজোড় পাই প্লাস থিটা আমরা জানি তৃতীয় চতুর্ভাগে, তার মানে কোণের অবস্থান বেরিয়ে আসলো, এটা তৃতীয় চতুর্ভাগে। শেষ। এবার দেখব যে তৃতীয় চতুর্ভাগে আমার এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সাইন, সেটা ধনাত্মক না ঋণাত্মক। তাহলে চিহ্ন পেয়ে গেলাম, সাইন ঋণাত্মক, তো প্রথমে আমি ঋণাত্মক চিহ্নটা দিব, চিহ্নের কাজ শেষ। এরপরে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে কি হবে না, আমি দেখলাম যে পাই আছে, আমি বলেছি জোড় পাই বিজোড় পাই যাই থাকুক ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন নাই, তার মানে পরিবর্তন হবে না। তাহলে সাইন, তাহলে এটা শেষ, সিকোয়েন্স অনুযায়ী কাজ করা, সাইন সাইনই থাকবে। এবার কি করব, তার সাথে শুধু থিটা, থিটা কোনটা, প্লাস অথবা মাইনাসের পরেরটা। তো থিটা হচ্ছে কত এখানে, 0 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন 0 ডিগ্রি। তো মাইনাসটা থাকলো, প্রথমে মাইনাসটা ব্র্যাকেটে লিখলাম, মাইনাস ইন্টু সাইন 0 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমি এখানে 0 বসায় দিলাম, সাইন 0 ডিগ্রির মান 0। তো মাইনাস 1 বা মাইনাস আর 0 যদি আমি গুণ করে দেই তাহলে কত আসলো, 0। তার মানে সাইন 7 পাই তার মান কত চলে আসলো, 0। তার মানে আমার ত্রিকোণমিতিক অনুপাত এর মান বের করা শেষ। এভাবে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান এই সিকোয়েন্স অনুযায়ী আমরা খুব দ্রুত বের করতে পারবো। প্রথমে কোণের অবস্থানটা বের করব, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে তার চিহ্নটা সেই চতুর্ভাগে কি আছে সেটা বের করব, এরপরে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে কি হবে না সেই সিদ্ধান্ত নিয়ে আমরা মানটা বের করে ফেলবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার আজকের লেকচারটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে 7 নম্বরের সমস্ত মানগুলোই তোমরা বের করতে পারবে। তোমরা কি বুঝতে পেরেছো জান্নাতুল? সিকোয়েন্সটা বুঝতে পেরেছো? সহজ হয়েছে না আগের থেকে অনেক? আমি যে বুঝালাম এটা কি আগের থেকে এখন একটু সহজ লাগতেছে না? এখন কি বলতে পারবে না কোন ত্রিকোণমিতিক অনুপাতের কোন কোনটা কোন চতুর্ভাগে আছে? ধরো বলো তো, 3 পাই মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগে অবস্থান? খুব দ্রুত বলবে, বলো। দ্বিতীয় চতুর্ভাগে, হ্যাঁ কোন চতুর্ভাগে বলো তো? 3 পাই মাইনাস থিটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। কারণ কি, বিজোড় পাই মাইনাস থিটা, আমি কি বলেছিলাম যে বিজোড় পাই মাইনাস থিটা হলে তার অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। বিজোড় পাই প্লাস থিটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। জোড় পাই মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে। জোড় পাই প্লাস থিটা প্রথম চতুর্ভাগে। বুঝতে পেরেছো জান্নাতুল? তো প্রিয় শিক্ষার্থীরা, তো এবার তোমাদের বাড়ির কাজ নেয়ার পালা। তো তোমরা বাড়ির বাড়ির কাজটা একটু লিখে নাও।
তোমাদের বাড়ির কাজ থাকবে অনুসরণী ৮.৩-এর সাতের সাতের ক থেকে বর্গীয় জ পর্যন্ত যে মান নির্ণয়গুলি আছে এগুলি তোমরা এইচডব্লিউ করে আমার ব্যক্তিগত আইডিতে পাঠিয়ে দিবে। এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক। এই অঙ্কগুলো যদিও তোমাদের আগে করা আছে, তোমরা আবার নতুন ভাবে অঙ্কগুলি শিখবে এবং লিখে আমাকে এইচডব্লিউ করে পাঠাবে, ঠিক আছে? তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।